ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে চার্জিং এবং এটা নিয়ে একটু আলোচনা করছি, যেটা পর্যালোচনা করা হচ্ছে, চার্জিং অবস্থা পর্যবেক্ষণ করছি আমরা। তো এই মুহূর্তে আমি আগের ভিডিওতে চার্জিংটা দেখাইছিলাম কিছু অংশ, আবারও কিছু অংশ আলোচনা করছি এবং সঙ্গে সবগুলো আপনার সাথে আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে। তো এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাই কিন্তু আমার প্রেশারটা দেখেন কত আছে, আমি যত দেখছি 8 প্রেশারে আছে। তো বিভিন্ন গ্যাসের জন্য যে প্রেশারটা কম বেশি থাকে, তো আমরা চার্জিং কীভাবে করছিলাম দেখেছি, এটা মুহূর্তের মধ্যে মাত্র অল্প সময় ক্ষণিকের মধ্যে চার্জিং করা যায়, কিন্তু অবস্থাটা পর্যবেক্ষণ করতে বেশ সময় দরকার। কারণ সঠিক মানে উত্তপ্ত হচ্ছে কিনা, কন্ডেন্সার ঠিকমতো গরম হচ্ছে কিনা, ভিতরে ঠিকমতো ঠান্ডা হচ্ছে কিনা এবং কম্প্রেসারের এম্পিয়ার ঠিক আছে কিনা, উভয়টা পর্যবেক্ষণ করতে হয়। সেটাই মূলত চার্জিংয়ের জন্য সময় বেশি নেয়, কিন্তু গ্যাস দেওয়ার জন্য কিন্তু বেশি সময় লাগে না, যেটা আপনারা আগের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো এটাই এখন আমরা যেহেতু 8 PSI আছে, PSI পাউন্ড পার স্কয়ার ইঞ্চি, এই প্রেশারটাই আছে এবং আমার এই মুহূর্তে কম্প্রেসারটা রানিং। এটা অবশ্য রান প্রেশার, এটা হলো গ্যাসিংয়ের রান প্রেশার এবং এটা কিন্তু সাকশনের প্রেশার। ডিসচার্জে কিন্তু এই প্রেশারটা অনেক বেশি। আশা করছি ডিসচার্জের প্রেশার মাপা অবস্থা নাই আমার কাছে, তারপরেও এখানে ডিসচার্জের 225 বা 230 PSIতে আছে, যেটা আমি যদি অন্য কোনো ভিডিওর মাধ্যমে পারি সেটা আপনাদেরকে দেখাবো। আর এখনও আমার এখানে কিন্তু এই যে হোস পাইপ গ্যাস সিলিন্ডারের সাথে লাগানো আছে এবং সিলিন্ডারটি উপর করে রাখা আছে। কিছু কিছু সিলিন্ডার সেটা উপর করা লাগে না, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, আর না জানলে যারা কমেন্টস করবেন আমি উপরে উত্তর দিয়ে দিব। এখনও দেখেন, আর এদিকে তো আমরা সিস্টেমের সাথে লাগানোই আছে। আমার যদি চার্জিংটা কমপ্লিট হয়ে যায়, এই অবস্থায় থাকে, কিছুক্ষণ আমরা অবজার্ভ করবো, তাহলে আমরা পরে এই জায়গা থেকে খুলে ফেলে দেবো। এই জায়গা খুলে দিলে এখানে ভাল্ব আছে, এমনিতে বন্ধ হয়ে যাবে। পরক্ষণে আমি চাইলে ভাল্বটাও কেটে নিতে পারি, সেই জন্য আমার পিনস অফ টুলসের মাধ্যমে এখানে বন্ধ করে দেওয়া। তো এখন পর্যন্ত আমি এখানে ভালো উত্তপ্ত পাচ্ছি এবং আগের ভিডিওতে আমি এখানে কিন্তু টেম্পারেচার দিয়ে রাখছিলাম, যে সেখানে আমার 11 ডিগ্রি সেলসিয়াস ছিল পজিটিভে প্লাসে। তো এখন চলেন আমরা দেখি যে আমরা এই কিছুক্ষণের মধ্যে, যদিও আগের ভিডিওটা আর এটা আপনারা বুঝবেন না, তারপরেও চলেন দেখি যে এখন কতটা নামছে। এখানে আমি ভিতরে একটা থার্মোমিটার লাগাই রাখছিলাম, তো এখন -7 আসছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বেশি সময় লাগে না, আমার এই মানটা আসতে মাত্র 10-15 মিনিট 20 মিনিট মতো লাগছে, 10 মিনিট মতো লাগছে, 15 মিনিট হয় নাই। তো আমি এটা অবজার্ভ করছি, এটা কিন্তু আরও অনেক সময় ধরে অবজার্ভ করতে হবে, দেখতে হবে। আর এটা যেহেতু ডিপের সাথে আছে, এই ডিপ চেম্বারের টেম্পারেচার দরকার -18 থেকে -25 ডিগ্রি সেলসিয়াস। তো এখন -8তে আছে, যেটা অবজার্ভ করছি কিছু সময় লাগবে এবং ওইদিকের আমরা গ্যাসের প্রেশারটাও সেই জন্য দেখতে থাকছি যে গ্যাসের প্রেশারটা কম বা বেশি হয় কিনা। তো এখন পর্যন্ত আমার গ্যাসের পেপার যা আছে, আমি আশা করছি একবারে আমার গ্যাস চার্জিং ঠিক আছে। তারপরেও আমরা এখনও আরও অবজার্ভ করব। এখন আমরা কারেন্টটা দেখি, কম্প্রেসারের কারেন্ট কী অবস্থায় নিচ্ছে। দেখেন কম্প্রেসারের কারেন্ট এখন 0.9798 অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের মধ্যেই আছে। আর এইটাতে কী ধরনের ফ্রিজ সেটা আপনাদেরকে দেখা উচিত। এই জন্য তো ফ্রিজের ডায়াগ্রামটা দেয়, তো ফ্রিজের ডায়াগ্রামে কিন্তু এখানে কিছু বলা আছে, যদি এখানে এটার কারণে দেখতে কষ্ট হচ্ছে। তারপরেও এখানে হলো এই ফ্রিজটা 230 লিটার। তো 230 লিটার দ্যাটস মিন, এটার অর্থ হলো ফ্রিজের ভিতরের যে ভলিউমটা, ভিতরের অর্থাৎ আমরা যে পরিমাণ খাদ্য রাখতে পারবো, খাবার রাখতে পারবো, সেটা 230 লিটার। কিন্তু ফ্রিজটা টোটাল বডির বাইরের অংশ দিয়ে ধরলে ফ্রিজটা কিন্তু 230 না, এটা 350 উপরে চলে যাবে, এমনকি 400 লিটার পর্যন্ত হতে পারে। অতএব ফ্রিজটা 230 লিটার হিসেব করলে এটা আমি আশা করি 7 CFTর মতো হবে বা 9 CFTর মতো হবে 230-এ। কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু ফ্রিজটা 14 CFT বা তারও উপরে কোম্পানি বিক্রি করে, কারণ কোম্পানি তার বাইরের যে ভলিউমটা আছে, বাইরের যে আয়তন আছে, সেই হিসেবে কোম্পানি বিক্রি করে। কোম্পানি দুটো তথ্যই লেখে, এরা কিন্তু এখানে CFT লেখি নাই। তবে আপনি যদি বাজারে যান সেখানে CFT পাবেন, কিউবিক ফিট যেটা, তো CFT পাবেন। আর লিটারও বলে, লিটারটা হলো আমি যে পরিমাণ খাবার রাখতে পারবো সেটা। তা যেহেতু এখানে আপনারা লিটার দেখতে পাচ্ছেন 230, এই যে এল লিটার, 230 লিটার এবং ফ্রিজটার ওয়েট 49 কেজি। ফ্রিজটার মধ্যে যে গ্যাস ব্যবহার করছিল তারা HFC 145 গ্রাম ব্যবহার করা ছিল, 145 গ্রাম। এটা হলো হাইড্রোফ্লোরোকার্বন, কিন্তু আমি এখন কিন্তু ব্যবহার করছি 134 ব্যবহার না করে আমি 600 ব্যবহার করছি, যেটা এটার থেকেও ভালো। এর মধ্যে কোনো CFCর কোনো প্রভাব নাই।
এখানে এম্পিয়ারটা দেওয়া থাকলে খুবই ভালো হতো, কিন্তু এম্পিয়ারটা দেওয়া নাই। বাট আমি যেটা জানি বা যে আমার অনুযায়ী দেখো তো এম্পিয়ার 1 আছে, তো আমার চার্জিং ঠিক আছে এখন পর্যন্ত, এবং ঠান্ডার পরিমাণ আশা করি ঠিক আছে। তো এটা আরও কিছুক্ষণ আমার অবজার্ভে রাখতে হবে, যেহেতু এটা 1-এর মধ্যে আছে। অন্তত এখানে 1.3 পর্যন্ত থাকলেও সেটা চলতো আর কি। কিন্তু এখন এম্পিয়ারের সেও বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ঠান্ডার মাত্রাটা, যে আমার ভিতরে ঠান্ডা এবং নর্মালের ঠান্ডা যেন ঠিক আছে। তো ঠান্ডা আমার কারেন্টটা খুবই দরকারি, কারণ কারেন্ট যদি বেশি নেয় তাহলে কম্প্রেসারটি গরম হয়ে যাবে। কম্প্রেসার যদি বেশি গরম হয় সেই ক্ষেত্রে কিন্তু কম্প্রেসার নষ্ট হয়ে যাবে, আর কম্প্রেসার নষ্ট হয়ে গেলে তো টোটাল সিস্টেমটাই অকেজ হয়ে যাবে। তো কম্প্রেসারের গরমটা আমি একটু হাত দিয়ে চেষ্টা করছি, এটা আপনাদেরকে দেখানো ওইভাবে সম্ভব না। আসলে সেক্ষেত্রে আমার আরও ভালো থার্মোমিটার দরকার, যেটা গায়ে লাগার সাথে সাথে এটা দেখানো যায়। তো আমি আশা করি ভবিষ্যতে আপনাদেরকে এগুলো আরও ভালো করে দেখাবো, যদি না বোঝেন আর যারা জানেন তারা আশা করি এতেই বুঝতে পারবেন। তাছাড়াও এখানে একটা কুলিং ফ্যান আছে। আমার কম্প্রেসার তো গরম হয়ই, এখানে মোটামুটি যেরকম গরম আছে খুব অতিরিক্ত না, লিমিটের মধ্যেই আছে। এখনও কারেন্ট বাড়ে নাই, কারেন্ট ঠিক মতোই আছে। আমি আরেকবার ঠান্ডাটা দেখে আসি, এবং প্রেশারটা দেখেন, প্রেশারটাও কিন্তু সেই জায়গায় স্থায়ী অবস্থায় আছে। তারপরে যদি এই অবস্থায় থাকে, ঠান্ডাটা ঠিক থাকে, তাহলে আমি এখন চার্জিং লাইনটা খুলে দিব। আমি আগে আবার দেখে আসি। তো এখন দেখেন এই মুহূর্তে কিন্তু এখানে আমরা আগে দেখে গেছিলাম সেখানে 7 ছিল মাইনাস। এই মুহূর্তের মধ্যে যে ভিডিওটা বানাচ্ছে তো 5 মিনিটের মধ্যে সেখানে চলে আসে -11.1। তো এখানে -18 আসলে ফ্রিজে খাদ্যদ্রব্য রাখার জন্য উপযুক্ত হবে, -18 আসলে। তো আসলে -15 আসলে অনেক সময় ডিফল্ট থার্মোস্ট্যাটটি অন হয়ে যায়, কম্প্রেসরকে অফ করে দিবে, সেটা এটা ইলেকট্রিক্যাল সার্কিট। তো এটা নিয়ে ভিন্ন সময় আলোচনা করব। তাই এখানে একটু ওঠানামা করছে, কারণ দরজা খোলা হয়েছিল। তো আমি ওইদিকে যাই, আশা করছি ঠিক আছে। তো কিছু সময় এখনও অপেক্ষা করতে হবে। একই আছে, আমি এই মুহূর্তে চার্জিংকে কমপ্লিট মনে করছি। তো আমি এখন চার্জিংটা খুলে ফেলবো। এই জন্য প্রথমত সিলিন্ডার যে বন্ধ ছিল সেটা আমি বন্ধ করে দিব। সিলিন্ডারের সিপিটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি সিলিন্ডার থেকে সিপিটি খুলে ফেলবো। আগে সিলিন্ডার থেকে খুলে নিই। তো এখানে হোস পাইপের মধ্যে যতটুকু গ্যাস ছিল সেটা বের হয়ে আসলো। আসলে এখানে তো আপনারা জানেন এটা বন্ধ আছে, তো আমি এটা খুলে নিচ্ছি। এখন শুধু একটা অবস্থায় থাকলো। আপনারা অনেকেই দেখে আছেন বিভিন্ন দোকানে বা বিভিন্ন ওয়ার্কশপে, তারা কিন্তু এইভাবে একটাকে অবজার্ভ করে অনেক সময় ধরে তারা অবজার্ভ করে একটা মিটার তারা লাগাই দেয়। এই মুহূর্তে কিন্তু এখানে এই মিটারটা কোনো ব্যবহার করা হয় না। তো এইভাবে তারা একটি মিটার লাগিয়ে অন্তত 1 দিন 2 দিন 3 দিন, উচিত 72 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ 3 দিন চেক করা যে তার ঠান্ডার পরিমাণ, তার প্রেশারের পরিমাণ সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে পুনরায় আবার গ্যাস দেওয়া অথবা গ্যাস বের করা, কাজগুলো প্রক্রিয়াধীন রাখা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা এভাবে অবজার্ভে রাখতে হবে। তো আমি অবজার্ভ না করে এখানে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি। এত লং টাইম তো আপনাদেরকে দেখাইতে পারবো না। তো সেই কারণে আমি এখন চার্জিং শেষ হয়ে গেলে কী হবে সবগুলো খুলে নিতে হয় সেটা দেখাই দেবো। তো এখন আমরা এটাকেও খুলে ফেলবো। তো এটা খোলার জন্য যেহেতু আমার এখানে ভাল্ব লাগানোই ছিল, আমি ভাল্বটা কারেন্টটা আমি আবার দেখে নিই। এখানে কারেন্টটা কিন্তু একটু বেশি হয়েছে, দেখা যাচ্ছে 1.11। আসলে ফ্রিজের ঠান্ডাটাও মোটামুটি চলে আসতেছে। কিছুক্ষণ পরে ফ্রিজ মানে কম্প্রেসর রেস্টে যাবে, কারণ -18 উঠে গেলেই এটা রেস্টে চলে যাবে। আর যখন আমরা এটা খুলবো তখন একটু গ্যাস বাইরের দিকে বেরিয়ে আসবে। এখন এই মুহূর্তে কিন্তু একটু প্রেশারটা একটু হাই আছে, 10-এ আছে, যেটা আগে 9 ছিল। তো আপনাদেরকে আগেও বলছি প্রেশারের সাথে কারেন্টের রিলেশনটা খুব বেশি। যেহেতু এখানে প্রেশারটা একটু হাই, তাই কারেন্টটাও একটু হাই, 1.14। প্রেশারটা নেমে আসার সঙ্গে সঙ্গে কারেন্টটাও নেমে আসবে। হ্যাঁ, আমি দ্রুত খুলে ফেলবো এটা।
দেখেন এখন আমার এটা সম্পূর্ণ খোলা হয়ে গেছে। আমি এখানে ভাল্বটি থেকে খুলে নিয়েছি। এখন যদি আপনারা ভাল্ব রেখে দিতে চান তাহলে এটা জাস্ট ভাঁজ করে ভিতরে রেখে দিতে পারেন। এটা তো নমনীয়, ভিতরে রেখে এটা গরম হয়ে গেছে, হাতে লাগলে একটু কষ্ট লাগে আর কি, খুব গরম না, তারপরে মোটামুটি আর কি। যেহেতু এটা ডিসচার্জ লাইন, এটা গরম হবেই। আর ভাল্ব যদি করতে চান আমি পরবর্তীতে আরও ভিডিও দেবো, সেখানে কীভাবে ভাল্ব ছাড়া এটাকে সরাসরি লাগাই দেওয়া যায়, অর্থাৎ সিলগালা করে দেওয়া যায়, সেগুলো পরে অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা টোটালে যা বোঝালাম বুঝতে পারছেন। আর যদি না বুঝেন তাহলে আরও কমেন্টস করতে পারেন, অন্যান্য ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক দিন এবং শেয়ার করুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।